Well, good morning everybody. It's my pleasure to be with you right now. দেখো এখানে আজকে এগ্রিমেন্ট অফ ভার্বস করাচ্ছি। তাহলে এগ্রিমেন্ট অফ ভার্ব মানে হচ্ছে ভার্বের সাথে সাবজেক্টের সমন্বয় উইথ সাবজেক্ট। তাহলে এগ্রিমেন্ট অফ ভার্ব উইথ সাবজেক্ট। তাহলে খেয়াল করো, আমি এখানে এক নম্বরটা লিখে রেখেছি যে সাবজেক্ট ওয়ান, S1 ফর সাবজেক্ট ওয়ান, সাবজেক্ট ওয়ান অ্যান্ড সাবজেক্ট টু। তাহলে দুইটা ভিন্ন সাবজেক্ট যদি অ্যান্ড এর আগে বা পরে যুক্ত হয় তাহলে ভার্বটা প্লুরাল হয়, তাই না? তাহলে নিশ্চয়ই ক্যান রানা ইজ হবে না, তাই না? ক্যান রানা আর সিবলিংস। নাম্বার টু, আচ্ছা আমি যদি বলতাম যে ক্যান রানা কামস হিয়ার না কাম হিয়ার? কাম হিয়ার, তাই না? তাহলে S2 প্লাস S1 প্লাস and প্লাস S2 ইকুয়াল টু একটি ইউনিট হলে বা একসাথে বোঝালে ভার্বটি সিঙ্গুলার হয়। দেখো বোঝা গেল কিনা বলতো? S1 and S2 সাবজেক্ট ওয়ান এবং সাবজেক্ট টু একটি ইউনিট হলে বা একসাথে বোঝালে ভার্বটি সিঙ্গুলার হয়। ফর এক্সাম্পল, হর্স অ্যান্ড ক্যারেজ ইজ অর আর ওয়েটিং। তাহলে আমার সাথে তোমরা সবাই একমত যে এখানে হর্স এন্ড ক্যারেজ মানে ঘোড়া এবং গাড়ি যখন চলে তখন কি আলাদাভাবে চলে না একসাথে? তাহলে এটা কি হবে? ভাবটা হবে ইজ। রাইস এন্ড কারি ইজ গুড না আর গুড? কারণ রাইস এন্ড কারি একসাথে খাওয়া হয়, তাই না? কি ইজ গুড, তাই না? আচ্ছা, সেরকম ব্রেড অ্যান্ড বাটার ইজ অথবা আর মাই ফেভারিট। Bread and butter is or are my favorite food. কি হবে? Is. ক্লিয়ার সবাই? এক নম্বর ডান, দুই নম্বর ডান, 1 and 2 are done. আচ্ছা, এবার 3 নম্বর। এক নম্বরটা শুধু হচ্ছে 3 নম্বর, সাবজেক্ট 1 প্লাস and প্লাস নট প্লাস সাবজেক্ট 2 ভিন্ন হলেও ইকুয়াল টু VS1। এইটুকু বুঝতে না? আচ্ছা বুঝিয়ে দিই। বলতো সাবজেক্ট 1 and নট সাবজেক্ট 2। নট সাবজেক্ট 2 মানে সাবজেক্ট 2 তাহলে ধরা যাবে না। কি সবাই ক্লিয়ার কিনা? তাহলে বলতো ভাবটা কাকে দিয়ে হবে? সাবজেক্ট 1 কে। ক্লিয়ার তো? যেমন the lad and not his friends is or are coming. আমার সাথে সবাই একমত যে এখানে সাবজেক্ট 1 হচ্ছে দ্য ল্যাড আর সাবজেক্ট 2 হচ্ছে ফ্রেন্ডস, কিন্তু ভাবটা হবে সাবজেক্ট 1 কে দ্বারা, তাই কিনা? যদি এখানে ল্যাড থাকে তাহলে এখানে কি হবে? ইজ, তাই কি না?
আর যদি এখানে ল্যাডস থাকতো, এস থাকতো, তাহলে হতো আর। তাহলে বলতো এন্ড এর পরে যদি নট থাকে, নট যোগ সেকেন্ড সাবজেক্ট, তাহলে এমনি বোঝা যাচ্ছে নট যোগ সেকেন্ড সাবজেক্ট মানে সেকেন্ড সাবজেক্ট নাই, তাই কিনা, ওকে গণনা করা যাবে না। তাহলে এন্ড এর আগে শুধু যেটা আছে সেটা অনুযায়ী, সেটা সিঙ্গুলার হলে সিঙ্গুলার, প্লুরাল হলে প্লুরাল ভার্ব। ক্লিয়ার তো? আচ্ছা, 4 নম্বর সাবজেক্ট 1 যোগ প্রেপোজিশন যোগ সাবজেক্ট 2 ইকুয়াল টু ভি S1। সবাই একমত যে দুইটা সাবজেক্টের মাঝখানে যদি একটা প্রেপোজিশন থাকে, তাহলে প্রেপোজিশনের পরেরটা সাবজেক্ট আর প্রেপোজিশনের আগেরটা সাবজেক্ট, আগেরটা মানে বামেরটা, তাই না? তাহলে প্রেপোজিশনের আগেরটা সাবজেক্ট। আচ্ছা, প্রেপোজিশন হতে পারে অ্যাজ ওয়েল অ্যাজ হতে পারে, অ্যাকম্পানিড বাই হতে পারে, বা অ্যাকম্পানিড উইথ হতে পারে, তাই না? অ্যালং উইথ হতে পারে, টুগেদার উইথ হতে পারে। তাহলে এই সমস্ত ফ্রেজ যদি দুইটা সাবজেক্টের মাঝখানে থাকে, আবার বলি, যদি প্রিপোজিশন, যে কোনো প্রিপোজিশন অথবা অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানিড বাই, অ্যালং উইথ, টুগেদার উইথ, তাই না, এগুলো থাকলে, দুইটা সাবজেক্টের মাঝখানে থাকলে ভার্বটা কোন সাবজেক্টকে ধরে হবে? সাবজেক্ট 1, তাই না? সাবজেক্ট 1 কে ধরে। আচ্ছা, মজার ব্যাপার বলতো, অ্যাজ ওয়েল অ্যাজ মানে এবং, এন্ড মানে এবং, কিন্তু এন্ড মানে হচ্ছে দুইটা সাবজেক্টকে একসাথে যোগ করে। এন্ড কাকে কি করে? দুইটা সাবজেক্টকে একসাথে যোগ করে প্লুরাল হয়। কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ যে থাকলে পরে দুইটা সাবজেক্টকে যোগ করে প্লুরাল হয়, নাকি আগের সাবজেক্টকে ধরে ভাবছেন? তাহলে এটি পার্থক্য। দুইটা মানে এবং, অ্যাজ ওয়েল এজ স্ট্রাকচার, অ্যাজ ওয়েল এজ সবসময় প্রথম সাবজেক্টকে ধরবে, আর অ্যাজ ওয়েল এর কাছে এন্ড থাকলে পরে দুটো সাবজেক্ট ধরে প্লুরাল হয়ে যাবে, তাই কিনা? আচ্ছা, ফর এক্সাম্পল, আচ্ছা, হি as well as they is or are good. He as well as they, তাহলে as well as আছে মাঝখানে, সাবজেক্ট 1 হি, সাবজেক্ট 2 হচ্ছে দে। তাহলে এন্ড থাকলে কিন্তু দুইটা মিলে আর হতো, তাই কিনা? আর as well as থাকলে পারে ওই আগের সাবজেক্ট অনুযায়ী হবে। আগের সাবজেক্ট সিঙ্গুলার হলে সিঙ্গুলার, প্লুরাল হলে প্লুরাল। যেহেতু এখানে হি আছে, কাজে এখানে ইজ হবে। কি সবাই ক্লিয়ার তো? নাম্বার 5। হ্যাঁ, আবার বলো। এখানে হি একটা সাবজেক্ট, এখানে দে একটা সাবজেক্ট, তাহলে দুইটা সাবজেক্ট ভিন্ন তো, তাই কিনা? একটা হি, একটা দে। তাহলে বলতো মাঝখানে বসছে অ্যাজ ওয়েল অ্যাজ। তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ হোক, প্রিপোজিশন হোক, অ্যাকম্পানিড বাই হোক, অ্যালং উইথ হোক, টুগেদার উইথ হোক, তাহলে এইগুলোর আগের সাবজেক্ট একটা, পরের সাবজেক্ট একটা ভিন্ন। তাহলে বলতো সাবজেক্ট 1 এবং সাবজেক্ট 2 এর মাঝখানে যদি অ্যাজ ওয়েল অ্যাজ থাকে বা এগুলো থাকে, তাহলে ভার্বটা কোন সাবজেক্টকে নেবে? এই বামের, তাই না? বামের সাবজেক্ট, বামের সাবজেক্ট ছিল হি, তাহলে ইজ হবে। আর বামের সাবজেক্ট যদি হি না হয় ইউ হতো, তাহলে আর। হ্যাঁ, আর এন্ড থাকলে পারে। আচ্ছা, একটু এন্ড যদি বলতাম যে হি এন্ড দে, হ্যাঁ, খেয়াল করো। তাহলে সাবজেক্ট 1 যোগ প্রিপোজিশন যোগ সাবজেক্ট 2, এই সাবজেক্ট 2 এর পরে যদি আরেকটা রিলেটিভ প্রোনাউন থাকে, তাহলে ভার্বটা সাবজেক্ট 1 কে না ধরে সাবজেক্ট 2 কে ধরবে। কেন বলো তো? রিলেটিভ প্রোনাউন কি কি? হু, হু ইজ দ্যাট, তাই না? তাহলে মনে করো হু, হুইচ আর দ্যাট। হু, হু ইজ দ্যাটটা সবসময় কাছের যে সাবজেক্ট আছে তাকে ধরে হবে। তাহলে প্রিপোজিশনের সেই নিয়মটা কখনোই মানবে না। দুইটা সাবজেক্টের মাঝখানে যদি প্রিপোজিশন থাকে, তাহলে ভার্বটা সাধারণত সাবজেক্ট 1 কে নেয়। কিন্তু যদি সাবজেক্ট 2 এর পরে রিলেটিভ প্রোনাউন থাকে, তার রিলেটিভ প্রোনাউন এত জোরালো যে ও বলবে যে প্রিপোজিশন আগে যে আছে তাকে ধরা যাবে না, আমার কাছে যে আছে প্রিয়জন তার সাথে আমি থাকবো। ক্লিয়ার কিনা? আচ্ছা, এখানে দেখো, মনে করা আছে she with her parents, she with her parents,
who is or are coming here is অথবা are my sister. দেখো এখানে, তাহলে এখানে দুইটা ভার্ব হলো কেন? এখান থেকে একটা হু ইজ অথবা আর ব্যবহার করতে, মানে যে কোনো একটা নিতে হবে। আবার ইজ অথবা আর মাই সিস্টার কে বলতে পারে? এখানে রিলেটিভ প্রোনাউন যেটা যখন ব্যবহার করা হলো তখন একটা সাবঅর্ডিনেট ক্লজ হবে। কি হবে? সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে বলো তো, এই ভার্বের আগ পর্যন্ত এইটা বলতো, এই হিয়ার পর্যন্ত এটা সাবঅর্ডিনেট ক্লজ না? তাহলে সাবঅর্ডিনেট ক্লজ যদি থাকে তাহলে আরেকটা উল্টাটা একটা প্রিন্সিপাল ক্লজ হবে না? কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ক্লজ থাকে। এই কারণে দুইটা ভার্ব হলো, একটা হচ্ছে হু যুক্ত অংশের ভার্ব আর একটা হচ্ছে সাবজেক্ট যুক্ত অংশের ভার্ব। বোঝেন ব্যাপারটা? ক্লিয়ার? আচ্ছা, এখন বলো, যখনই এখানে মাঝখানে কিন্তু উইথ আছে প্রিপোজিশন, তাহলে বলতো প্রিপোজিশনের পরে একটা সাবজেক্ট, সাবজেক্ট টু, আর প্রিপোজিশন আগে সাবজেক্ট ওয়ান। তাহলে ভাবটা কিন্তু সাবজেক্ট ওয়ান কে ধরা উচিত ছিল, কিন্তু এখানে জোর খাটালোকে রিলেটিভ প্রোনাউন, তাই না? রিলেটিভ প্রোনাউন থাকার কারণে রিলেটিভ প্রোনাউন বলবে আমি অত দূর যেতে দেবো না, ঠিক আছে? আমি এখান থেকে আমার সাবজেক্ট আছে প্লুরাল, কাজে এখান থেকে আমি আর বানাবো। ক্লিয়ার কিনা? আর যদি রিলেটিভ প্রোনাউন না থাকতো তাহলে হতো ইজ। রিলেটিভ প্রোনাউন থাকার কারণে তার কাছের অ্যান্টিসিডেন্ট যেহেতু প্যারেন্টস বহুবচন ছিল তাই আর হলো। সবাই একমত? আর কামিং হিয়ার এই পর্যন্ত, হু আর কামিং হিয়ার এই পর্যন্ত কিন্তু এই সাবঅর্ডিনেট ক্লজটা শেষ, তাই কিনা? তাহলে বলতো এর পরে তো আর হু নাই, এখন কোনটা হবে? সবাই একমত যে রিলেটিভ প্রোনাউন থাকলে কাছের অ্যান্টিসিডেন্ট দিয়ে এখানে আর হলো। আচ্ছা, তারপরে রিলেটিভ প্রোনাউন যুক্ত সাবঅর্ডিনেট ক্লজটাকে যদি ব্র্যাকেট বন্দি করো তাহলে সাবজেক্টের সাথে সমন্বয় করতে সুবিধা হলো। কি ক্লিয়ার কিনা? ওইখানে তো আর হু নাই, কাজে ওইখানে যেহেতু উইথ এর আগেরটা, খেয়াল করো, তাহলে এভরি এনি নো সাম এর সাথে বডি ওয়ান থিং যোগ হতে পারে। আচ্ছা, ধরো এভরির সাথে তিনটা, এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, তাই কিনা? এনির সাথে এনিবডি, এনিওয়ান, এনিথিং। আবার নোর সাথে ধরো নোবডি, নো ওয়ান, নাথিং, সামওয়ান, সামবডি, সামথিং, তাই না? তাহলে ইকুয়াল টু, এগুলো যদি সাবজেক্ট হয় প্লাস এগুলো থাকলে, মানে ভার্বের আগে এটা থাকলে ইকুয়াল টু সাবজেক্টটা সিঙ্গুলার হবে, সাবজেক্টটা সিঙ্গুলার হবে, ভার্বটা সিঙ্গুলার হবে, সরি, ভার্বটা সিঙ্গুলার হবে, তাই কিনা? যদি এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, anybody, anyone, anything, nobody, no one, nothing, someone, somebody, something, তার ভাবটা সর্বদা সিঙ্গুলার হবে। যেমন anybody is অথবা are coming, তাহলে এটা তো একদম ইজিয়ার ফ্যাক্ট, তোমরা সবাই জানো anybody is coming, তাই না? আচ্ছা, আবার যদি each বা every, 7 each অথবা every প্লাস s1 যোগ and প্লাস each oblique every equal to v scl সিঙ্গুলার। খেয়াল করো, যদি and দ্বারা যুক্ত হয়, and এর আগেও যদি each বা every থাকে এবং and এর পরেও যদি each বা every থাকে, তাহলে ভাবটা কি প্লুরাল হবে না সিঙ্গুলার হবে? সিঙ্গুলার হবে, তাই না? SGL মানে সিঙ্গুলার। যেমন each boy and each girl, is অথবা are প্রেজেন্ট।
খেয়াল করো সবাই, ইচ বয় অ্যান্ড ইচ গার্ল। তাহলে দেখো তো এখানে অ্যান্ড এর আগেও ইচ আছে, অ্যান্ড এর পরেও ইচ আছে, কিন্তু একটা বয় একটা গার্ল হওয়া উচিত ছিল প্লুরাল, তাই কিনা? কিন্তু ইচ শব্দটা উল্লেখ থাকলেই সেখানে ভাবটা হবে হলো সিঙ্গুলার। তাহলে ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ইজ প্রেজেন্ট, নট আর প্রেজেন্ট। নাম্বার 8, সাবজেক্ট টু হবে কি? ইচ বয় আর ইচ গার্ল তো দুইটা আলাদা কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা ইজ গার্লটা হচ্ছে সাবজেক্ট 2 আর ইচ বয়টা হচ্ছে সাবজেক্ট 1। কিন্তু সাবজেক্ট 1 এবং সাবজেক্ট 2 দুটো তো ভিন্ন, তাহলে আর হওয়া উচিত ছিল, কিন্তু ইজ শব্দটা উল্লেখ থাকলেই সেটা সিঙ্গুলার হবে। আচ্ছা, মেজরিটি, মেজরিটি অর মাইনরিটি। মাইনরিটি, মাইনরিটি একা থাকলে, একা থাকলে অর্থাৎ অর্থাৎ অফ দ্য প্লাস নাউন, নাউন যুক্ত ছাড়া, অর্থাৎ ব্র্যাকেটে রাখলাম। মেজরিটি বা মাইনরিটি একা থাকলে অর্থাৎ অফ দা প্লাস নাউন যুক্ত ছাড়া থাকলে, আচ্ছা, ভাবটি কি হবে বলো? ভাবটি সিঙ্গুলার হবে। Video is not supporting me. I will also not let it go easily. আচ্ছা বলো। আচ্ছা দেখো, যে যেটা চায় তাকে সেটাই দেওয়া উচিত। মাঝে মাঝে নিয়মের ব্যতিক্রম করাটাও নিয়ম, ওকে বাধ্য করে যদি ভালো কিছু প্রোভাইড করা যায়। আচ্ছা, তাহলে দ্য ডিটারমাইন্ড, দ্য ডিটারমাইন্ড এটি মানে অ্যাডজেক্টিভ না? ইজ অর আর কম্পিটিং। তাহলে আমার সাথে সবাই একমত যে ডিটারমাইন্ড অ্যাডজেক্টিভের পরে আর কোনো নাউন নাই, তাই না? তাহলে বলো তো ডিটারমাইন্ড ইজ হবে না আর হবে? যেমন তোমরা প্রচলিত ভাবে দেখো, দি পোর ইজ অথবা আর সাফারিং, তাই না? সাফারিং ফ্রম poor are suffering from diseases. তাহলে নিশ্চয়ই এখানে ইজ হবে না, তাই না? আর হবে। কিন্তু দি পোরের সাথে যদি একটা নাউন ম্যান হতো তাহলে আবার ইজ হতো, আবার যদি দি পোরের সাথে মেন হতো তাহলে আর হতো। আর যদি ম্যান মেন কোনোটাই না থাকে, শুধু অ্যাডজেক্টিভ পর্যন্ত থাকে, তাহলে দি যোগ অ্যাডজেক্টিভ ইকুয়াল টু প্লুরাল। তাহলে দি যোগ অ্যাডজেক্টিভ ইকুয়াল টু ভার্বটা প্লুরাল হবে, তাই কিনা? আচ্ছা, নাম্বার 10, নাম্বার 10 তোমরা খেয়াল করো। নাম্বার 10টা হচ্ছে দি, দি যোগ নাউন যোগ অ্যান্ড যোগ নাউন, দি ভাবটা হবে সিঙ্গুলার। তাহলে স্টুডেন্টস তোমরা খেয়াল করো যে যদি অ্যান্ড এর আগে একটা আর্টিকেল থাকে দি, এবং অ্যান্ড এর পরে যদি আর কোনো আর্টিকেল না থাকে, দুইটা নাউন যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয় এবং একটা সিঙ্গেল আর্টিকেল থাকে মানে দি, তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার। আবার খেয়াল করো, যদি অ্যান্ড এর আগে যদি দি যুক্ত হয়ে দির সাথে নাউন থাকে এবং অ্যান্ড এর পরে যদি দির সাথে নাউন না দি না থাকে, একটা দি দিয়ে যদি দুইটা নাউন যুক্ত হয় তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার, মানে একই ব্যক্তিকে বোঝাচ্ছে। ফর এক্সাম্পল, দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি।
and secretary is or are coming. তাহলে আমার সাথে সবাই একমত যে এখানে দেখো দি হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, অ্যান্ড এর আগে দি আছে এবং অ্যান্ড এর পরে আর দি নাই। তার মানে বোঝাচ্ছে এই একটা দি দ্বারা বোঝাচ্ছে উনি হেডমাস্টার, উনি সেক্রেটারি, মানে একজন ব্যক্তি। কাজে এখানে ভাবটা হবে সিঙ্গুলার ইজ। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু ইউ। আচ্ছা, তারপরে এটা এ দেই, 10-এর এ, 10-এর বি। বি নাম্বার দি যোগ নাউন যোগ অ্যান্ড যোগ দি যোগ নাউন, অর্থাৎ অ্যান্ড দ্বারা যুক্ত দুই পাশে দুইটা দি থাকলে বোঝা যাবে আলাদা ব্যক্তি, দুইজন আলাদা ব্যক্তি, অর্থাৎ ইকুয়াল টু ভাবটা হবে প্লুরাল। এক্সাম্পল, দ্য হেডমাস্টার খেয়াল করো, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি ইজ অবলিক আর কামিং। খেয়াল করো সবাই, তাহলে দি হেডমাস্টার অ্যান্ড দি সেক্রেটারি, তাহলে যেহেতু এখানে ডাবল অ্যান্ড এর আগেও দি এন্ড এর পরেও দি, এটা দিয়ে বোঝাচ্ছে দুইজন সেপারেট ব্যক্তি বা আলাদা ব্যক্তি, বা যে দুইজন বহুবচন হবে তার ভাবটা হবে আর কামিং। তাহলে দেখো তো, যখন ছিল একটা দি তখন ছিল সিঙ্গুলার ইজ, আর যখন ডাবল দি হলো তখন হবে হচ্ছে আর, মানে প্লুরাল হবে, তাই না? আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু ইউ। আচ্ছা, তাহলে 10 নম্বরটা শেষ। এবার 11। হ্যাঁ, 10 নম্বরটা মুছে দিলাম। আচ্ছা, পরের অংশটা থাক, তোমরা ততক্ষণে তুলতে থাকো। নাম্বার 11 খেলো। জেরান্ড মানে ভার্বের সাথে আইএনজি, যেটা নাউনের কাজ করে, অথবা ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব, এটাও কিন্তু নাউনের কাজ করে। অথবা এদের সাথে যদি ফ্রেজ যুক্ত হয়, মানে জেরান্ড ফ্রেজ পিএইচ, অথবা ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে ফ্রেজ যুক্ত হোক বা না হোক, ইনফিনিটিভ বা জেরান্ডের সাথে যদি ফ্রেজ যুক্ত হয় তাহলে কোনো অসুবিধা নেই। যদি ইনফিনিটিভ জেরান্ড বাক্যের সাবজেক্ট হলে ভার্বটি সিঙ্গুলার হবে। আচ্ছা, সিঙ্গুলার হবে। ফর এক্সাম্পল, going to the market is or are a regular habit। তোমরা আমার সাথে একমত যে গোয়িং টু দ্য মার্কেট, এই গোয়িংটা হচ্ছে জেরান্ড এবং জেরান্ডের সাথে ফ্রেজ যুক্ত হয়েছে। কাজে ফ্রেজ যুক্ত হোক বা না হোক, গোয়িং শব্দটা থাকার কারণে এখানে ভাবটা হবে সিঙ্গুলার। ক্লিয়ার? আচ্ছা, আমি যদি বলি যে telling lies is oblique are bad। তাহলে আমার সাথে সবাই একমত যে এখানে যেহেতু টেলিং জেরান্ড দিয়ে শুরু হয়েছে, ভাবটা হবে সিঙ্গুলার, তাই না? যদিও ওর সাথে প্লুরাল নাউন আছে লাইজ, দেখো এটা প্লুরাল নাউন আছে, নাউনটা প্লুরাল লাইজ আছে, তারপরেও যেহেতু এটা জেরান্ড দিয়ে শুরু হয়েছে, জেরান্ড ফ্রেজ থাকলে ভাবটা হবে সিঙ্গুলার। তাহলে নাউন প্লুরাল মনে হলেও আসলে ভাবটা হবে সিঙ্গুলার, তাই না? আবার যদি এটাকে ইনফিনিটিভ ফ্রেজে করতাম, টু টেল লাইজ ইজ অবলিক আর ব্যাড। তাহলে খেয়াল করো, এটা কিন্তু ইনফিনিটিভের সাথে ফ্রেজ যুক্ত হয়েছে, তাহলে ইনফিনিটিভের সাথে ওয়ার্ড যুক্ত হওয়ার কারণে এটাও কিন্তু সিঙ্গুলার হবে, তাই না? তাহলে আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু ইউ। আচ্ছা, তাহলে নাম্বার 12। আচ্ছা, সময়, দূরত্ব, ওজন, টাকা।
তাহলে সময়, দূরত্ব, ওজন, টাকা বহুবচন হলেও ভাবটি সিঙ্গুলার হবে। ফর এক্সাম্পল 20 minutes is are a long time। তাহলে আমার সাথে সবাই একমত 20 minutes। এখানে ভাবটি মানে বিভাবটি আমি একটু উল্লেখ করি তোমাদেরকে। তাহলে সময়, দূরত্ব, ওজন, টাকা এগুলো বহুবচন হলে বিভাবটি সবসময় সিঙ্গুলার হবে, কিন্তু অন্য ভাবটি সিঙ্গুলার হলে সিঙ্গুলার, প্লুরাল হলে প্লুরাল। শুধুমাত্র বিভাবের ক্ষেত্রে সিঙ্গুলার হবে। যেমন 20 minutes ইজ হবে, এটা বিভাব, তাহলে সিঙ্গুলার হলো ইজ। কিন্তু আমি যদি বলি 20 minutes ব্র্যাকেটে হ্যাজ হ্যাভ পাস্ট। তাহলে খেয়াল করো এখানে কিন্তু বিভাবটা, এটা হচ্ছে হ্যাভ ভাব। বিভাবের ক্ষেত্রে সবসময় সিঙ্গুলার হবে, মানে সময়, দূরত্ব, ওজন, টাকা এগুলো বহুবচন হলে বিভাবটা হবে সিঙ্গুলার। কিন্তু সময়, দূরত্ব, ওজন, টাকা এগুলো বহুবচন হলে যদি বিভাব না হয়ে অন্য কোনো ভার্ব হয়, যেমন এখানে হ্যাভ ভার্ব হয়েছে বা প্রিন্সিপাল ভার্ব যদি হয়, তাহলে প্লুরাল, এখানে মিনিটস প্লুরাল আছে, সেই অনুযায়ী হ্যাভি হবে। অর্থাৎ বিভাবের ক্ষেত্রে শুধুমাত্র সিঙ্গুলার হয়, অন্য ভার্বের ক্ষেত্রে সিঙ্গুলার প্রযোজ্য নয়। ক্লিয়ার, তাই না? আচ্ছা, এটা কিন্তু অনেকেই ভুল করে, অনেকে মনে করে সময়, দূরত্ব, ওজন, টাকা থাকলেই সিঙ্গুলার হবে, কিন্তু বিভাবটা সিঙ্গুলার হবে, কিন্তু অন্য ভার্বের ক্ষেত্রে প্লুরাল হলে প্লুরাল, সিঙ্গুলার হলে সিঙ্গুলার হবে। তাহলে আমার মনে হয় ইট ইজ প্রেটি ক্লিয়ার টু ইউ। আচ্ছা, নাম্বার 30 তোমরা ততক্ষণে 12টা লিখে নাও। আচ্ছা, নান অফ প্লাস নাউন ইকুয়াল টু ভাবটা হবে ওই নাউন দ্বারা, এই নাউন দ্বারা ভাবটা চেঞ্জ হবে। ফর এক্সাম্পল আমি যদি বলি none of the boys is or are coming here। তাহলে খেয়াল করো সবাই, none of the boys, none of এর পরে কিন্তু নাউন আছে প্লুরাল, কাজে ভাবটা হবে প্লুরাল। যদিও এটা ব্রিটিশ নিয়মে বলে যে none of the boys, এখানে সাবজেক্টটা নামকেও ধরা যেতে পারে, তাই নামকে ধরে এখানে ইজ হওয়াটাই বাঞ্ছনীয়। কিন্তু খেয়াল করো যে আমেরিকান বা এটা ক্লিপসে মানে এখানে টোফেল ক্লিপস বলেছে যে নানকের পরে যদি অফদার পরে যে ওয়ার্ডটা আছে সেটা সিঙ্গুলার হলে সিঙ্গুলার, প্লুরাল হলে প্লুরাল। অতএব আমরা বলতে পারি যে বয়েজের পরে আমরা আর বসাচ্ছি, ঠিক আছে? আবার ব্রিটিশ নিয়মে ইজও চলবে, এই ধরনের কনফিউশনগুলো অবশ্যই অ্যাভয়েড করা হয়। তো তাহলে এখানে দুটোই অ্যাপ্লিকেবল, আমরা দুটোকেই সঠিক বলে ধরে নেব। কিন্তু নান যদি একা একা থাকে, নান ইজ অবলিক আর হিয়ার, তাহলে খেয়াল করো সবাই, এখানে কিন্তু নানের পরে অফ দা কিছুই নেই, শুধুমাত্র নাম আছে, তাহলে ভাবটা হবে সিঙ্গুলার, অর্থাৎ নান ইজ হিয়ার। তাহলে আশা করি ক্লিয়ার তোমাদের কাছে, তাই না? তাহলে 13 পরে আমরা যাচ্ছি 14-তে। নাম্বার 14 দেখো, either plus subject 1 plus or plus subject 2 equal to v subject 2 কে ধরে হবে। তাহলে আবার দেখো, either or অথবা neither প্লাস সাবজেক্ট 1 প্লাস নিশ্চয় neither এর সাথে or না, neither এর সাথে nor প্লাস সাবজেক্ট 2 ইকুয়াল টু v সাবজেক্ট 2। তাহলে কি বোঝা গেল? either or neither nor, তার মানে এই ধরনের এগুলো বলে কোরিলেটিভস, অর্থাৎ ডাবল কনজাংশনকে বলা হয় কোরিলেটিভস। তাহলে কোরিলেটিভস থাকলে সাবজেক্ট সেকেন্ড সাবজেক্ট, তাহলে আইদার হোক আর নাইদার হোক, তাদের পরে যে শেষের সাবজেক্টটা আছে সাবজেক্ট 2, সেটাকে দিয়ে ভার্ব চেঞ্জ হবে। ক্লিয়ার? আচ্ছা, সাপোজ আমি একটা লিখলাম যে either she or they is or are coming। তাহলে বলতো কোনটা হবে? either she or they,
কোনটা হবে? সাবজেক্ট 2, তাই না? সাবজেক্ট 1 হচ্ছে এখানে শি আর সাবজেক্ট 2 হচ্ছে দে, তাহলে দে তারা এখানে আর হবে। ক্লিয়ার সবাই, তাই না? অর্থাৎ আইদার অর নাইদার নট থাকলে পরে অরের পরে যে সাবজেক্ট সেকেন্ড সাবজেক্ট এবং নরের পরে যে সেকেন্ড সাবজেক্ট ওইটা দ্বারা ভার্ব চেঞ্জ হবে, অর্থাৎ দে আছে বলে এখানে আর হবে। আবার খেয়াল করো, এখানে যদি নাইদার থাকতো তাহলে তো আইদার আগে যদি এন দেই তাহলে নাইদার হয়ে গেল, তাহলে নাইদার শি, এখানে যদি অরের আগে এন দেই তাহলে নর হয়ে গেল, তাহলে নাইদার শি নর দে, তাহলে যে দে আছে সেই অনুযায়ী আর হবে। ক্লিয়ার, তাই না? একটা দিয়ে আমি দুইটা বোঝালাম, আইদার এবং নাইদার। নাম্বার 15 এ যাই। 15 এ নাম্বার অফ, আমাদের প্রায় শেষের দিকে, কাজেই আমার হ্যাঁ 15 এ নাম্বার অফ প্লাস প্লুরাল ইকুয়াল টু ভার্বটা প্লুরাল হবে। আবার খেয়াল করো, এ নাম্বার অফ, এ নাম্বার অফ এর পরে যদি প্লুরাল নাউন থাকে তাহলে ভার্বটা হবে প্লুরাল। আবার খেয়াল করো, কিন্তু দি নাম্বার অফ যদি থাকে, দি নাম্বার, এ নাম্বার অফ পরিবর্তে যদি দি নাম্বার অফ থাকে, দি নাম্বার অফ প্লাস প্লুরাল ইকুয়াল টু ভার্বটা আবার সিঙ্গুলার হবে। নিয়মের শেষ নাই, তাই না? কত নিয়ম! এ নাম্বার অফ এর সাথে প্লুরাল থাকলে প্লুরাল হবে, কিন্তু দি নাম্বার অফ এর সাথে প্লুরাল থাকলেও সিঙ্গুলার হবে, তাই না? আচ্ছা, ফর এক্সাম্পল, এ নাম্বার অফ বয়েজ, এ নাম্বার অফ বয়েজ ইচ আর কামিং। তাহলে আমার সাথে সবাই একমত, এ নাম্বার অফ থাকতে পারি সর্বদাই প্লুরাল হবে, তাই না? কিন্তু এখানে যদি বলি দি নাম্বার অফ বয়েজ, দি নাম্বার অফ বয়েজ ইজ আর কামিং, তাহলে সবাই একমত যে এখানে দি নাম্বার অফ আছে বলে এখানে হবে হচ্ছে ইজ, আর এ নাম্বার অফ বয়েজ ছিল সেখানে ছিল আর, তাহলে এ থাকলে হচ্ছে প্লুরাল হবে, আর দি থাকলে নির্দিষ্ট সংখ্যকের পরে সিঙ্গুলার বা ইজ হবে। কিন্তু দেখো আবার কি করে এটা রিভার্স হয়। ধরো দি নাম্বার অফ বয়েজ, দি নাম্বার অফ বয়েজ হু, দি নাম্বার অফ বয়েজ এর পরে যদি আমি রিলেটিভ প্রোনাউন বসাই, হু ইজ আর কামিং, আবার ইজ আর গুড। তাহলে খেয়াল করো ডিয়ার স্টুডেন্টস, তোমরা এখানে খেয়াল করলে বুঝতে পারবা। দেখো তো, দি নাম্বার অফ বয়েজ, এখানে কি দি নাম্বার অফ বয়েজ ছিল যখন ইজ ছিল, কিন্তু যখন রিলেটিভ প্রোনাউন হু আসলো তাহলে হুটা কখনোই দি নাম্বার অফ দি থাকলেও ওখানে ইজ না করে কাসের অ্যান্টিসিডেন্ট হচ্ছে বয়েজ, সবসময় রিলেটিভ প্রোনাউন তার কাসের অ্যান্টিসিডেন্টকে ধরে সেটা প্লুরাল হবে, সেটা কাসের অ্যান্টিসিডেন্টকে দিয়ে সেটা ভার্বটা চেঞ্জ করাবে। তাহলে যেহেতু এখানে হুর আগে ছিল দি বয়েজ, কাজে এখানে হবে আর। তাহলে কি এই নিয়মটা কাটলো? দি নাম্বার অফ থাকলেই যে সিঙ্গুলার হবে তা না, দি নাম্বার অফ থাকলে পরে ইউজুয়ালি সিঙ্গুলার হয়, কিন্তু দি নাম্বার অফ বয়েজ এর পর যদি হু বা রিলেটিভ প্রোনাউন থাকে তখন রিলেটিভ প্রোনাউন কাসের অ্যান্টিসিডেন্ট যেভাবে আছে সেই অনুযায়ী ভার্বটা হবে। এখানে ছিল বয়েজ, তাহলে এখানে হলো আর। তাহলে বলতো দি নাম্বার অফ বয়েজ এর দি নাম্বার অফ এর ইফেক্টটা নষ্ট করলো হচ্ছে এই হু বা রিলেটিভ প্রোনাউন। তার রিলেটিভ প্রোনাউনটা ছিল বলে এখানে বয়েজের পরিবর্তে আর হলো। তাহলে খেয়াল করো, যখন হু আর হলো, হু আর কামিং, তাহলে এটা হলো একটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে দেখো তো এখানে কিন্তু দুইটা পার্ট আছে, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ হু এর পার্ট, আর একটা প্রিন্সিপাল ক্লজের পার্ট। তাহলে খেয়াল করো আবার, যেখানে হু যখন ছিল তখন হলো হু বয়েজ ছিল, তাহলে আর হলো, তাহলে হু আর কামিং এটা তো সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজকে যদি ব্র্যাকেট বন্দি করি তাহলে এর পরে তো আর হু নাই, তাহলে আবার বলো এখন তাহলে দি নাম্বার অফ বয়েজ অনুযায়ী এটা হবে ইজ, তাই না? তাহলে যখন হু ছিল তখন হলো আর যখন হু ছিল না তখন দি নাম্বার অফ এর সেই নিয়মটাই অনুসরণ করলো, অর্থাৎ এখানে ইজ হলো। ক্লিয়ার, তাই না? লাস্ট ওয়ান 16 কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কালেকটিভ নাউন একত্রে বা একসাথে অথবা একটি ইউনিট বোঝালে
ইউনিট বোঝালে ভার্বটি সিঙ্গুলার হবে, কিন্তু বিভক্ত বোঝালে ভার্বটি প্লুরাল হবে। তাহলে এখানে খেয়াল করো সবাই, কালেক্টিভ নাউন মানে যেটা সমষ্টিবাচক শব্দ, যে সেই শব্দটার পরে ভার্বটা সিঙ্গুলার হতে পারে আবার প্লুরালও হতে পারে, সেটা নির্ভর করবে কালেক্টিভ নাউন একত্রে বা একসাথে বা একটা ইউনিট হিসাবে কাজ করলে ভার্বটি সিঙ্গুলার হবে, আর যদি বিভক্ত বোঝায় তাহলে ভার্বটি প্লুরাল হবে। তাহলে কালেক্টিভ নাউনের পরে ভার্বটা নির্ভর করবে সেই কালেক্টিভ নাউনটা একত্রে কাজ করছে না বিভক্ত হয়ে কাজ করছে। ফর এক্সাম্পল, the jury is are unanimous in its decision. খেয়াল করো সবাই, দেখো তো, দি জুরি ইজ আর ইউনানিমাস ইন ইটস ডিসিশন। ইউনানিমাস এর মানে জানো না, তাতে কি? এখন এটা ধরে নাও মানে না জানলেও পরবর্তী অংশে যখন তোমরা যাচ্ছ যে ইটস আছে, তাই না, ইটস আছে, তার নিশ্চয়ই সেটা একত্র ধারণা করা হচ্ছে। আবার বলো যে ইউনানিমাস এর মানে না জানলেও একটু পরে গিয়ে দেখো ইটস আছে, দেয়ার নাই, কিন্তু ইটস আছে মানে সেটা একত্র ধারণা প্রকাশ করছে। কাজে এখানে হবে ভার্বটা হবে সিঙ্গুলার। দ্য জুরি ইজ ইউনানিমাস ইন ইটস ডিসিশন। তাহলে ইটস দেখে আমরা এই ইউনানিমাস এর অর্থ ধরে নিচ্ছি এটা একত্র, তাই না, একত্রে। তাহলে জুরিরা একমত বা একমত প্রকাশ করলো, একমত, তাহলে ভিন্ন মত হলে পরে প্লুরাল হবে। তাহলে একমত বুঝলাম আমরা ইটস থেকে, ইটস ডিসিশন, একটা ইউনাইটেড বডি, তাই না। আচ্ছা, যদি এটা এরকম হয়, দ্য জুরি ইজ আর অ্যানিমাস, ধরো অ্যানিমাসের অর্থ জানো না, তাতে কি ইন দেয়ার ডিসিশন। তাহলে আমার সাথে সবাই একমত, যেখানে দেয়ার থেকে বুঝতে পারছো যে এটা হচ্ছে বিভক্ত, তাহলে বিভক্ত ধারণা বোঝাচ্ছে, কাজে এটা ভাবটা হবে আর। আই থিঙ্ক ইওর জব ইজ ডান। তাহলে দেখো, প্রচলিত আমাদের যে এগ্রিমেন্ট অফ ভার্ব যে সাবজেক্ট আছে, এটা রাইট ফর্ম অফ ভার্বস এর পূর্ব শর্ত। রাইট ফর্ম অফ ভার্বস এ আমাদের ঠিক কোনটা আসল সাবজেক্ট মানে কোনটা নয় সেটা খেয়াল করে আমরা যেমন ভার্বকে বসাই, ঠিক এখানেও এগ্রিমেন্ট অফ ভার্বটা হচ্ছে একদম এলিমেন্টারি লেভেল থেকে শেখা উচিত, ক্লাস 9-10। কারণ এই লেভেল থেকে যদি এটা ভালোভাবে শেখা হয় তাহলে রাইট ফর্ম অফ ভার্বস এর গাঁথনিটা তৈরি হয়। রাইট ফর্ম ভার্বস কিন্তু অনেক বড় একটা জিনিস, এরপরে আমি রাইট ফর্ম ভার্বস নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। তো কাজে তোমাদের এগ্রিমেন্ট অফ ভার্বের যেগুলো বাদ ছিল সেটা তোমাদের কাছে ক্লিয়ার হলো। আই থিঙ্ক ইওর জব ইজ ডান।